কেমন আছো অনিক? এই তো শ্বাস নিচ্ছি, মানে বেঁচেই আছি। এটাকে কি বেঁচে থাকা বলে? মরেও তো যায়নি। ভুলে যাও আমায়। মনে রেখেও বা কি লাভ হয়েছে আমার? তাহলে যে ভুলেও যাওনি। ভুলে যাওয়ার জন্য তো আমি তোমাকে ভালোবাসি নীলা। এখন আমার একটা মেয়ে আছে অনিক। হ্যাঁ জানি, চোখ দুটো একদম তোমার মতো হয়েছে, গায়ের রংটাও তোমার মতোই ধবধবে ফর্সা হয়েছে, ঠোঁট জোড়াও তোমার মতো গোলাপি, শুধু নাকটা ওর বাবার মতো হয়েছে, তাই না? 5টা বছর কেটে গেছে কিন্তু। তাই নাকি? তুমিহীন তাহলে তো আমি অনেকগুলো বছর পার করলাম। সেটা তুমি আজ বুঝতে পারলে? আসলে আমার ঘরে আজও 2020 সালের ক্যালেন্ডারের সেই জানুয়ারি মাসের পাতাটাই চলছে। সেই পাতার 26 তারিখটা লাল কালিতে দাগিয়ে রেখেছি। মনে আছে লীলা সেই দিনটা, যেই দিন তুমি আমার হাতটা ছেড়ে চলে গিয়েছিলে? আমার আজকাল আর তোমায় মনে পড়ে না অনিক। স্বাভাবিক, মনে রাখার জন্য তো তুমি আমাকে ছেড়ে যাওনি, তাই না? আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি চাইলে উপায় ঠিকই বের হতো। ভাবার দায়িত্ব তো আমি নিয়েছিলামই, তোমায় শুধু আমার হাতটা ধরে রাখতে বলেছিলাম। বাদ দাও না সেসব কথা। এতগুলো দিন চলে গেছে, এবার জীবনটাকে গুছিয়ে নাও। আমার অগোছালো জীবনের বদলে তুমি তোমার জীবনটা গুছিয়ে নিয়েছো, আমার জন্য এটাই অনেক। আমার জন্য তুমি অনেক ভেবেছো নীলা, আর ভাবতে হবে না। কি চাইছো কি তুমি অনিক? আমি তো এখন আর কিছু চাই না, সেই যে তোমাকে চেয়েছিলাম জীবনে, কিন্তু পেলাম না তো। তারপর থেকে আর কোনো কিছু চাইতে ভয় করে নীলা। আমি জানতে চেয়েছি তুমি এখন কি চাইছো। বললাম তো, আমি আর কিছুই চাই না। তুমি একদম আগের মতোই আছো। একটা সহজ বিষয়কে জটিল না বানিয়ে তুমি ছাড়বে না। যদি বদলেই যেতাম না, তাহলে আজকে তুমি আমার পাশে অন্য নারীকে দেখতে পেতে। আমি চাই তোমার পাশে অন্য নারীকে দেখতে। সব তো আর তোমার ইচ্ছে মতো হবে না, তাই না? বেশ, আমি আর এ নিয়ে তোমায় কিছু বলবো না। আচ্ছা নীলা, তোমার কাছে ভালোবাসা মানে কি? জানি না, তুমি বলো। আমার নীলা, মানে? আমার কাছে ভালোবাসা মানেই তো তুমি। অন্য কোনো সংজ্ঞা দাও। ভালোবাসা হলো চোরাবালির মতো, যা ক্রমশ আমাদেরকে তলিয়ে দেয়। ভালোবাসায় আমরা ডুবে যাই, বাঁচার ইচ্ছে থাকলেও ডুবে যাই। সাঁতরে আমরা পার খুঁজতে থাকি, কিন্তু কিন্তু খুঁজে পাই না। আর যারা পায় তারা হচ্ছে সৌভাগ্যবান। আমার সেই সৌভাগ্য হয়েছে। তুমি আর পিছন ফিরে তাকিও না। পিছন ফিরে কি আর তাকাবো? সময় চলে গেলেও আমি তো এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। তোমাকে বোঝানো অসম্ভব। আমাকে বোঝাতে চাইলে আগে তো তোমার আমাকে বুঝতে হবে। আজ বরং আসি। থাকার জন্য তো তুমি আসোনি। রাখতেই বা চাইছো কেন? আমি চাইলেই কি তুমি থাকবে নাকি? এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। সেটা তো আমি অনেকদিন আগেই করে ফেলেছি। তোমাকে বাড়াবাড়ি রকমের ভালোবেসেছি, সেই জন্য তো আজও আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমায় আর ভালোবাসি না এটা জানা সত্ত্বেও। ভালো তো তুমি আমাকে কখনই বাসনি, বাসলে কি আর আমাকে এভাবে একা ছেড়ে দিতে পারতে নাকি? আমায় শান্তিতে বাঁচতে দাও। আমাকে ছেড়ে দিয়েছিলে শান্তির খোঁজে, আবার আমার থেকে শান্তি চাইছো? আমি এত জটিল কথা বুঝি না অনেক। ভুলে যাও আমায়। সম্ভব না। কেন? ভালোবাসি তোমায়, এখনো? সারা জীবন বাসবো। এটা কিন্তু পাপ। আমি অন্যের স্ত্রী। জীবনে তো কত পাপই করলাম, এত পাপের মাঝে যদি তোমাকে ভালোবেসে পাপের খাতার আরেকটা পৃষ্ঠা ভরে ওঠে, ক্ষতি কি? হোক না জমা আরেকটু পাপ। তুমি কিন্তু আমার জীবনটা নষ্ট করছো অনেক। জানি তো। সব জেনেও নিজের জীবন নষ্ট করছো। যায় আসে না। বেশ, আসছি।
নীলা শুনছো? এভাবে ডাকবে না তুমি আমায়। আজও প্রভাব পড়ে নাকি? তুমি না বললে তুমি আমাকে ভালোবাসো না? আমার অসহ্য লাগে তোমার এই ডাকটা এখন। তাহলে সত্যি তোমার মাঝে আর আমার জন্য বিন্দু মাত্র ভালোবাসা নেই, তাই না? ভালো থেকো। শ্বাস নিচ্ছি, এটাই যথেষ্ট। আমি আবারও বলছি, নিজের জীবনটা গুছিয়ে নাও। তাহলে তুমি আমাকে আমার নীলাকে ফিরিয়ে দাও। সেটা আর সম্ভব না। তাহলে আমার জীবনটাও গোছানো সম্ভব না। যা ইচ্ছে তাই করো। কথাটা বলে নীলা চলে যাচ্ছিল। অনেক আবার ডেকে বলল, নীলা শুনছো? বললাম না এই নামে আমায় ডাকবে না। তুমি সারা না দিলেই তো হলো, চলেই তো যাচ্ছিলে। তুমি মানুষটা বড্ড খারাপ। এই খারাপ মানুষটার কাছে তুমি আর কখনো এসো না, লোকে বদনাম করবে। তুমিও তাহলে আর কখনো আমার বাড়ির সামনে এসো না। আমি তো চাই না কিসের জন্য একটা মায়া আমাকে টেনে নিয়ে যায়। মায়া কাটাতে শেখো। আমি তো তোমায় শুধু ভালোবাসতেই শিখেছি, এছাড়া আমি আর কিছুই পারি না। আর পিছু ডেকো না আমায়। তুমি আমারটাকে সারা দিও না, তাহলেই তো হলো। সত্যি তুমি পাগল হয়ে গেছো অনেক। এবার কথাটা বলেই এক প্রকার দৌড়ে চলে গেল নীলা, আর পিছন ফিরে তাকালো না। পিছন ফিরে তাকালে যে পুরনো প্রেমের মায়ায় পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তার যে আর অন্য কারোর মায়ায় জড়ানো বারণ। তার স্বামী, সন্তান, নিজের সংসার সব আছে, কিন্তু অনিক তো তার পুরনো স্বভাব ভুলতে পারল না। আজও নিজের অজান্তেই সে তার নীলাকে খোঁজে। এরপর কেটে গেছে আবারও 6টা বছর। অনিকের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল। তা দেখে তার মা নিজের মাথার দিব্যি দিয়ে এক প্রকার জোর করে রিয়ার নামের একটি মেয়ের সাথে তার বিয়ে দেয়। এরপর যদিও অনেক আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করে, নিজেকে ব্যস্ত রাখতে অফিসে জয়েন করে, কিন্তু সেই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। তারপর, মা, আমার টাইটা কোথায়? খুঁজে পাচ্ছি না। মাকে এইভাবে ডাকছেন কেন? দাঁড়ান, আমি খুঁজে দিচ্ছি। আজকে অফিস যেতে অনেক লেট হয়ে যাচ্ছে অনিকের। খুব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে টাই পরতে ভুলে গিয়েছে সে। এই তো পেয়েছি, দাঁড়ান আমি পরিয়ে দিচ্ছি। এই বলে অনিকের পাশে যেতেই সে রিয়ার হাত ধরে ফেলে আর বলে, না, প্রয়োজন নেই, আমি নিজে পড়ে নেব। অনিক অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। এদিকে রিয়া মাথা নিচু করে এখনো দরজার দিকে তাকিয়ে আছে। একটু একটু ঝাপসা লাগছে সামনের সিঁড়িটা। হয়তো রোজকার মতো আজও তার চোখের জলগুলো চোখের কোণে জবা বেঁধেছে। হঠাৎ সে কারোর কাঁধে হাতের স্পর্শ অনুভব করল। চমকে গিয়ে চোখের জল মুছতে গিয়েও পুরোটা মুছতে সক্ষম হল না। বৌমা? হ্যাঁ মা, কিছু বলবেন? তোমার চোখে জল কেন মা? কি হয়েছে? ও কিছু না মা, হয়তো পোকা পড়েছে। মা রে, আমি সব বুঝি, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ আমার জন্যই তোর এই অবস্থা। ছি ছি মা, আপনি এইসব কি বলছেন? ঠিকই বলছি, তবে একটা কথা মাথায় রাখ, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। একটা ছেলেকে মেয়েরাই ভালো সামলাতে পারে, তুই একদম ভেঙে পড়বি না, আমি আছি তো। অবশ্যই মা, আপনি আশীর্বাদ করবেন। একটু পর জানালার পাশে চায়ের কাপ হাতে বসে আছে রিয়া। সামনে গল্পের বই আর টিভিও চলছে। সিরিয়াল দেখার ফাঁকে ফাঁকে হিরো হিরোইনের রোম্যান্সগুলো বেশ ভালোভাবে লক্ষ্য করছে সে। মুহূর্তেই তার মনটা খারাপ হয়ে গেল, কারণ বিয়ে হয়েছে আজকে 2 বছর, কিন্তু অনেক কখনো টিভির ওই হিরোদের মতো করে তাকে সত্যিকারে জড়িয়ে ধরেনি। আসলে রিয়া খুব সাদাসিধা একটা গ্রাম্য মেয়ে। লেখাপড়াও করেছে অনেকটাই, কিন্তু অন্যদের মতো কোনো প্রকার চঞ্চলতা তার মধ্যে নেই। আর অনেকও হয়তো আড়ালে আবডালে তার মাঝে নীলার মতো চঞ্চলতা খুঁজে বেড়ায়, ফলে সেটা না পাওয়ার কারণেই তাকে আবারও দূরে ঠেলে দেয়। বিকেল পার হতেই কাজকর্ম শেষ করে আবারও গল্পের বইয়ের দিকে মন দিল রিয়া। একটু পর কী জন্য যেন আলমারির দিকে চোখ পড়ল তার। কিছুদিন আগে একটা ছবির অ্যালবাম দেখেছিল সে।
সেখানে অনেকের বেশ কিছু ছবি আছে, যেগুলোতে ওদের ছোটবেলার ছবিটাও থাকার কথা। সাথে সাথে চাবি নিয়ে আলমারি খুলে ফটো অ্যালবামটা হাতে নিল সে। অনেকের ছবিগুলো বেশ সুন্দর লাগছে। সব ছবিতে কিউট একটা হাসি রয়েছে। বিয়ের পর থেকেই এই টাইপের হাসি কখনো দেখেনি সে। সারাক্ষণ কেমন জানি মুখটা ভার হয়ে থাকে তার। অ্যালবামটা বেশ বড় ছিল। এক এক করে অ্যালবামের প্রতি ছবি দেখে সেটাকে যথাস্থানে রেখে দিতে গেল। সেখান থেকে ছোট্ট একটা ডায়েরি রিয়ার চোখের মধ্যে পড়ে। অ্যালবামটা আলমারিতে রেখে দিয়েই ডায়েরিটা হাতে নিয়ে পড়তে থাকে সে। বেশ পুরনো ডায়েরি। এটাতে অনেক কিছু অনেকের মনের কথা লেখা আছে। স্পষ্ট লেখা আছে নীলা নামক এক মেয়ের সাথে অনেকের রিলেশনের কথা। লেখা আছে অনেককে কথা দিয়ে তাকে ঠকিয়ে নীলার অন্য কোথাও বিয়ে নেওয়ার কথা। এক কথায় বলতে গেলে অনেকের অতীতটা এই ডায়েরিতে সীমাবদ্ধ। আরে বেচারা শেষমেশ ছ্যাঁকা খেয়েছে। হি হি করে হাসতে লাগলো রিয়া। আবারও ডায়েরির লেখার দিকে মন দিল সে। সেখানে নীলার আচরণের কথা বলার ধরন, অনেকের প্রিয় কালার, ভালো লাগার মোমেন্ট এবং নীলার সাথে কাটানো মিষ্টি কিছু অনুভূতির কথা লেখা আছে। ডায়েরিটা পড়ে শেষ করল রিয়া এবং যেখানে পেয়েছিল সেখানেই রেখে দিয়েছে। আসলেই তো নীলার আচরণের সাথে রিয়ার আচরণের অনেক পার্থক্য। এসব হয়তো অনেক খুব বেশি মিস করে। রিয়া আনমনে বলে ওঠে, না, আর মিস করতে দেয়া যাবে না। এই বলে আবারও মুচকি হাসি দিল রিয়া। আজ অনেকের বাইরে ডিনার করতে আসার কথা ছিল, তাই রিয়া অপেক্ষা না করে রাতের খাবারটাকে খেয়ে তার রুমের মধ্যে প্রবেশ করল। আলমারি খুলে ডায়েরিটা আবারও হাতের মধ্যে নিল এবং অনেকের পছন্দের কী কী ছিল সেগুলোতে চোখ বোলাতে লাগলো। একটু পর আলমারি থেকে নীল শাড়িটা বের করল সে, সাথে কালো টিপ। চোখে কাজল দিয়ে হাত ভর্তি কিছু রঙিন চুড়ি পরল। এভাবে ডায়েরি পড়ে এক এক করে সব কাজ সম্পন্ন করল সে। আর ডায়েরিতে লেখা ছিল নীলা ইচ্ছে করেই কপালের টিপটা বাঁকা করে দিত, আর অনেক সেটা ঠিক করে দিত। রিয়াও তার ব্যতিক্রম কিছু করল না। ইচ্ছা করেও সব কিছু ঠিক করলেও টিপটা বাঁকা করেই পড়ল। একটু পর কলিং বেলের আওয়াজ পেয়ে দরজার দিকে ছুটে যায় সে। দরজা খুলতেই অনেকের চেহারাটার দিকে চোখ পড়ে রিয়ার। সে হাঁ করে তাকিয়ে আছে। কেমন জানি বাচ্চা বাচ্চা একটা ভাব এসেছে তার চেহারায়। অনেক কষ্টে নিজের হাসি লুকানোর চেষ্টা করল রিয়া আর বলল, হাঁ করে কি দেখছেন? ভেতরে আসবেন না, নাকি আমাকে দেখে পেতনি মনে করে ভয় পালানোর চিন্তা করছেন? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল রিয়া। অনেক নিজেকে সামলে নিয়ে বলল, ও হ্যাঁ, তাই তো। রুমের জানালাটা খোলা। রিয়ার খাটের এক পাশে বসে আছে। জানালার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদের আলো সোজা তার চেহারা এসে পড়েছে। এই সময়টাই অনেক প্রতিদিন ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করে থাকে। রিয়াকে একটুও সময় দিত না। আজ অনেকের এরূপ আচরণ দেখে রিয়া অন্যদিকে মুখ ফিরে মুচকি হাসছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রিয়া বলে উঠল, ছাদে যাবেন? হ্যাঁ চলো। আজ অনেকদিন পর আকাশে পূর্ণিমার চাঁদটা আজ একটু বেশি স্পেশাল মনে হচ্ছে আমার কাছে। সেটা আজকে একটু উপভোগ করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি চা নিয়ে আসি। চা খেতে খেতে ছাদে আড্ডা দিব। চায়ের কাপে একটা চুমুক দিয়ে প্রথমে আকাশের দিকে তাকালো অনেক, তারপর রিয়ার দিকে তাকালো। মৃদু বাতাসে রিয়ার সিল্কি চুলগুলো উড়ে বেড়াচ্ছে। অনেকের খুব করে ইচ্ছে হচ্ছে রিয়ার সাথে একটু গা ঘেঁষে দাঁড়াতে, কিন্তু কোথায় যেন বাধা পাচ্ছে সে। কেন যে এতদিন খারাপ আচরণ করেছিল তার সাথে। আজ রিয়ার চেহারা থেকে চোখ সরছে না তার। চেহারায় বেশ মায়া, চোখগুলো টানা টানা, এ যেন মানুষরূপী কোনো পরী তার সামনে দাঁড়িয়ে আছে। অনেকের এমন বোকা বোকা চেহারা আগে কখনো লক্ষ্য করেনি রিয়া। আজকে আর চোখে তার দিকে তাকাচ্ছে আর হাসছে সে। একটু পর নীরবতা ভেঙে অনেক বলে উঠল, আচ্ছা, কখনো কি এমন কথা ছিল যে এতদিন পর আবারও আকাশে দুইটা চাঁদ একসঙ্গে দেখা যাবে? না তো, আমি তো এই ধরনের কথা কখনো শুনিনি। হঠাৎ এই কথা কেন বলছেন? না মানে আজ দুইটা চাঁদ একসঙ্গে দেখা সৌভাগ্য হয়েছে আমার। কোথায়
কোথায় দেখি? হুম, দেখাবো, যদি কাছে আসো। অনেকের কথা শুনে রিয়া লজ্জায় লাল হয়ে যায়। তার এই অবস্থা দেখে আবির নিজেই এগিয়ে যায় তার দিকে, আর রিয়ার গালে হাত দিয়ে রেখে বলল, ওই তো আকাশে একটা চাঁদ, আর আরেকটা চাঁদ হচ্ছে আমার সামনে, যাকে ধরার সৌভাগ্য হয়েছে আমার। যা আগে আমার কাছে থাকার পরও আমি দিনের পর দিন অবহেলা করে গেছি। রিয়া চুপচাপ অনেকের কথা শুনে যাচ্ছে। মুখ দিয়ে কিছু বের হয়েও কেন জানি আটকে যাচ্ছে। অনেক আবার বলল, হে কি, সব কিছু ঠিক মতো করলে আর টিপটা ঠিক মতো দিতে পারলে না? দাঁড়ো, আমি ঠিক করে দিচ্ছি। প্রিয়জনের প্রথম স্পর্শ সত্যি উপভোগ করার মতো। আজ আমি ধন্য আপনাকে পুরনো অতীত থেকে ফিরিয়ে আনতে পেরে। প্লিজ, ফেলে আসা অতীত নিয়ে আর কখনো কিছু জিজ্ঞেস করো না। আমি এখন শুধু আমার বর্তমান নিয়েই থাকতে চাই। আর আমি শুধু আপনাকে নিয়ে অনেক বাবু।